নতুন নির্বাচন কমিশন গঠনে প্রথম বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি ঘোষিত ৬ সদস্যের সার্চ কমিটি। লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কর্মকৌশল নির্ধারণ। সাধারণ মানের চিকিৎসকদের দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে চলছে জরুরি সেবা। রোগী নিয়ে স্বজনদের ঘুরতে হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। রাজধানীর সৌন্দর্যের প্রতীক হাতিরঝিলের পশ্চিমাংশ এখন ময়লা আবর্জনার ভাগাড়। রয়েছে মাদক সেবন এবং ছিনতাইয়ের অভিযোগও। নানা প্রতিবন্ধকতার কথা জানালেন কর্তৃপক্ষ। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের দেয়া আগুনে মাধ্যমিক বিদ্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। এবং চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে 2016-17 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদের মুদ্রানীতি। যোগাযোগ অবকাঠামো সহ ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। নতুন নির্বাচন কমিশন গঠনে প্রথম বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি ঘোষিত ৬ সদস্যের সার্চ কমিটি। কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সকাল 11টায় সুপ্রিম কোর্টের বিচারপতি লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। এর আগেই একে একে সেখানে উপস্থিত হন সার্চ কমিটির অন্য সদস্যরা। তারা ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজকের বৈঠকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কর্মকৌশল নির্ধারণ ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের বিষয়ে আলোচনা হতে পারে। গতবারের মতো এবারও সার্চ কমিটির সচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রী পরিষদ বিভাগ। তাই প্রথম বৈঠকের আগে গতকাল কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে পরামর্শমূলক বৈঠক করেন মন্ত্রী পরিষদ সচিব। সে সময় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে সৎ ও যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহের নির্দেশ দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক সব দলের সঙ্গে মতামত নেওয়ার পর গত বুধবার সার্চ কমিটি ঘোষণা করেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নাম প্রস্তাব করে 10 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? আর কবির, আসছে ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, এবং এই মেয়াদ শেষের একজন কমিশনার বাদে অর্থাৎ 8 ফেব্রুয়ারি কিন্তু সিইসি সহ বাকি 3 জন কমিশনারের তাদের সময় শেষ হয়ে যাবে এবং 14 ফেব্রুয়ারি কমিশনার মোহাম্মদ শাহনওয়াজের সময় শেষ হয়ে যাবে। তাই কিন্তু 8 ফেব্রুয়ারির আগেই কিন্তু এই নির্বাচন কমিশন যে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, এবং এরই লক্ষ্যে যে বুধবারে সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেই সার্চ কমিটির প্রথম বৈঠক কিন্তু আজকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা 11টা নাগাদ শুরু হয়েছে এবং এর মধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে। এবং মিটিংয়ে সার্চ কমিটির যে 6 জন সদস্য ছাড়াও কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যিনি আছেন তিনিও কিন্তু রয়েছেন। এবং আমরা যদি জানতে পেরেছি আজকের যে এই প্রথম মিটিংয়ে মূলত আসলে যে এই সার্চ কমিটি তারা আসলে কিভাবে তাদের পরবর্তী এই যে কমিশন পুনর্গঠনের কাজটি সম্পন্ন করবে সেই বিষয়টি নিয়েই তারা আসলে নিজেদের মধ্যে আলোচনা করবেন। এবং এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে যে রাষ্ট্রপতির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো সংলাপ হয়েছে, এবং সংলাপ আমরা দেখেছি বেশ কয়েকটি রাজনৈতিক দলই কিন্তু তারা বিভিন্নভাবে এই নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে তাদের যে বেশ কিছু নামের তালিকা দিয়েছেন, সেই তালিকা তারা যাচাই বাছাই করে দেখবেন। পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে এই পুরো প্রক্রিয়াটিতে এই সার্চ কমিটিকে সহায়তা করবে মন্ত্রী পরিষদ বিভাগ, এবং তারা কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে সাবেক কয়েকজন অবসরপ্রাপ্ত যে মন্ত্রী পরিষদ সচিব রয়েছেন, অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রয়েছেন, তাদের কিছু তালিকা, পাশাপাশি জেলা জজ যারা ছিলেন অবসরপ্রাপ্ত তাদের কিছু তালিকা সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির তালিকা কিন্তু তারা আসলে এর মধ্যে সংগ্রহ করেছেন। এবং এইগুলো নিয়ে আসলে তারা কিভাবে কাজ করবেন, কি প্রক্রিয়ায় আসলে তাদেরকে খুঁজে বের
করবেন, সেই বিষয়গুলো নিয়ে তাদের আলোচনা উঠে আসবে এবং মূলত তাদের পরবর্তী কাজ কি হবে এগুলো বাছাইয়ের পরে তারা আসলে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে এই মিটিংয়ে উঠে আসবে। এবং পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে নিয়ম অনুযায়ী যে তারা তাদের এই বাছাই প্রক্রিয়ায় একজন সিইসি থাকবেন এবং একজন সিইসির মানে সিইসির পদের বিপরীতে তারা দুইজনের নাম প্রস্তাব করবেন। পাশাপাশি যে অনূর্ধ্ব যে আরো 4 জন নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশনের প্রতি পদের বিপরীতে আসলে 2 জন করে নাম তারা আসলে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন এবং সেই সুপারিশকৃত নাম থেকে আসলে রাষ্ট্রপতি 8 ফেব্রুয়ারির আগেই তার সাংবিধানিক ক্ষমতা বলে আগামী যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন গঠন করবে। তো এখনো মিটিংটি চলছে, আসলে মিটিংটি যখন শেষ হবে তখন আসলে আমরা হয়তো বা তারা যখন বেরিয়ে আসবে তাদের কাছ থেকে আসলে আরো হয়তো বা তারা যদি কথা বলে সেক্ষেত্রে আরো বিস্তারিত কিছু জানতে পারবো। তো কবির, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। রাশেদ লিমন আমাদের জানাচ্ছিলেন সুপ্রিম কোর্টের সামনে থেকে, সেখানে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছেন, কমিটির সদস্যরা আজ প্রথমবারের মতো বৈঠকে বসেছেন, সেই বিষয়ে এবং অন্যান্য বিষয়ে তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে এই সেবা। একটি কক্ষে সব ধরনের জরুরি চিকিৎসার সুযোগ না থাকায় রোগীদের ঘুরতে হয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। প্রতিটি সেকেন্ড যখন মহামূল্যবান, তখন টিকিট কাটা, জরুরি ওষুধ সরবরাহ সহ নানা বিড়ম্বনায় পড়তে হয় ভুক্তভোগীদের। সমস্যা সমাধানে নীতিমালা করার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। রিপোর্ট মুজাহিদ শুভর। মুমূর্ষু বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দৌড়াচ্ছেন 2 সন্তান। স্ট্রোক সহ নানা সমস্যায় জর্জরিত পিতাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনায় বিভিন্ন পরীক্ষার জন্য সার্জারি, মেডিসিন সহ ছুটতে হয় কয়েকটি বিভাগে। আমি আসছি জরুরি বিভাগ, কারণ ওনার সমস্যা একটা দুইটা না, প্রায় 4-5টা সমস্যা। এই সমস্যাগুলো ওনারা সাবজেক্ট দেখতেছে আর আমাদেরকে এক জায়গায় একভাবে পাঠানো হইতেছে। প্রতিদিনই ক্যাজুয়ালিটি সহ কয়েক ধরনের রোগীদের জরুরি বিভাগে তৎক্ষণাৎ চিকিৎসা দেয়া হলেও বাকিদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তরের পর দেয়া হয় জরুরি সেবা। জীবনের এই মূল্যবান সময়ে যথাসময়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেও নানা বিড়ম্বনায় অনেককেই হার মানতে হয় মৃত্যুর কাছে। তারা বলে যে টিকিট কেটে আনেন কিংবা অন্য ওয়ার্ডে নিয়ে যান, আমাদেরকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করতে চেষ্টা করে। তাদের কোনো প্রফেশনালিটি আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইমার্জেন্সি রুম থাকলে রোগী ইনস্ট্যান্টলি সে চিকিৎসা সুবিধা পেত। ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ান আবশ্যক। অথচ দেশে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সাধারণ ক্যাটাগরির চিকিৎসকদের দিয়ে চলছে জরুরি চিকিৎসা সেবা। সমস্যা সমাধানে ইমার্জেন্সি চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে নীতিমালা তৈরির পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। ইমার্জেন্সি রুমের রোগী যদি যায় কি চিকিৎসা সেটা পাবে, সেখানে যথাযথ ইকুইপমেন্ট আছে কিনা, যারা এটাকে চালাবে তাদেরকে কি সেভাবে যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা। আমরা কিন্তু 3টা বিভাগেই আমরা পিছিয়ে আছি। ইমার্জেন্সি রুমের ডাক্তারকে যেন ট্রেন করা, এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করবো। উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করা এবং আমরা কয়েক বছর থেকে চেষ্টা করছি বারডেম, বিএসএসএমইউ যেসব পায়োনিয়ার তাদের যারা ডাক্তার তাদের ওখানে এটা এস্টাবলিশ করা। সমস্যা সমাধানে নার্স ও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিশেষ করে যে স্পেশালাইজ ডাক্তার যারা হ্যান্ডেল করে ট্রমা বা অ্যাক্সিডেন্ট রোগী বা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে যারা, সেই আলাদা ডাক্তার এবং আলাদা নার্সদেরকেও আমরা ট্রেন করছি। দেশের 603টি সরকারি হাসপাতালের প্রায় সবকটিতেই দেয়া হয় না প্রকৃত জরুরি সেবা। রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে অপেক্ষাকৃত আধুনিক জরুরি বিভাগ থাকলেও তা আন্তর্জাতিক মানের নয়। পাশাপাশি সারা দেশের চাপ সামাল দেয়ায় সর্বাধিক বড় জরুরি বিভাগ থেকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পরিকল্পিত সৌন্দর্যের প্রতীক হাতির ঝিলের পশ্চিমাংশ এখন ময়লা আবর্জনার ভাগার। দিনরাত চলে মলমূত্র বিসর্জন। রয়েছে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগও। অতিষ্ঠ সাধারণ পথচারীদের দাবি, মূল অংশের সঙ্গে পশ্চিমাংশকে দ্রুত যুক্ত করে হাতির ঝিলের সৌন্দর্য ধরে রাখা হোক। তবে বিজিএমইএ ভবন সহ নানা প্রতিবন্ধকতায় পশ্চিমাংশের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় তারকুজ্জামান শিমলার রিপোর্টে বিস্তারিত।
অপরিকল্পিত ঢাকার বুকে ব্যতিক্রমী এক সুন্দরের নাম হাতিরঝিল। সবুজে ঘেরা পরিচ্ছন্ন রাস্তাঘাট আর ঝিলের জলমাখা নির্মল পরিবেশ সহজেই মন করে সবার। কর্মব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি ফুরসত মিললেই এখানে ছুটে আসেন নগরবাসীর অনেকে। কিন্তু ৩০২ একরের বিশাল ঝিলের পশ্চিমাংশের চিত্র একেবারেই উল্টো। মগবাজারমুখী তাজউদ্দিন সড়ক থেকে শুরু করে সোনারগাঁও পর্যন্ত প্রায় ৩৭ একর জায়গার বেশিরভাগ স্থানেই ময়লা আবর্জনায় ভরা। দেদারসে চলে মলমূত্র বিসর্জন, রয়েছে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগও। হঠাৎ করে চাপ দিলে তো রাখার কোনো সম্ভব না, এটা করতে হয়। এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই, তো আসলে যার কারণে এইভাবে আসলে ইমার্জেন্সি মোমেন্টে ব্যাপারটা বুঝতে পারতেছেন আর কি। এখানে পানিটা নোংরা, চলাফেরা কষ্ট, এখানে যে দুর্গন্ধ আসে এই সাইডটার, এবং রাত্রে হইলে অনেক অকারেন্স ঘটে। চারদিকে যে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, এখানে নিজেদের কাছেও খুব কষ্ট হয় হাঁটাচলা করতে। এছাড়া এখানে মাঝে মধ্যে দেখা যায় কিছু নেশাগ্রস্ত লোকও থাকে। মূল প্রকল্পে থাকার পরও কংক্রিটের ফুটপাত নির্মাণ ছাড়া এই অংশে তেমন কোনো কাজই করা হয়নি। প্রকল্পের স্থাপত্য ও নৈসর্গিক বিষয়ক উপদেষ্টা কমিটি বলছে, বিজিএমইএ ভবন, রেললাইন সহ নানা প্রতিবন্ধকতার মুখে বন্ধ হয়ে যায় ঝিলের পশ্চিমাংশের সৌন্দর্য বর্ধনের কাজ। তবে বিজিএমইএ ভবন সরানো হলে এই সমস্যার সমাধান ত্বরান্বিত হবে বলে আশা তাদের। বিজিএমইএ ভবন অপসারণ এই কার্যক্রমের সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি আদালতের রায়ের পর যদি সেটি সরে যায়, সরকার যদি পুনরায় কোনো প্রকল্প গ্রহণ করেন পূর্বের অংশের সাথে একই তালে মিলিয়ে তার প্রবাহমান ধারায় এই অংশটুকু উন্নয়ন বা সমন্বিত হতে পারে। টানা ৪ বছর কাজ চলার পর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের উদ্বোধন করা হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এরপর প্রয়োজন ভিত্তিতে বর্ধিতকরণ প্রকল্প গ্রহণ করা হলেও ঝিলের পশ্চিমাংশটি সেগুলোর বাইরেই রয়ে গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সৌরবিদ্যুৎ চালিত পাম্প দিয়ে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। বাড়ছে গুণগত ফসলের পরিমাণ, আরো পাম্প বাড়ানোর পরিকল্পনা। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি পুড়িয়ে দেওয়ার কারণ সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। এদিকে সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দাহ্য পদার্থ দিয়ে স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে সকালে এলাকাবাসীর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয়রা। এতে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এর আগে গতরাতে এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে যায় বিদ্যালয়টির অবকাঠামো সহ স্কুলের বই, সার্টিফিকেট ও আসবাবপত্র। ২০০৩ সালে কুন্দেরপাড়া চরে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে চরাঞ্চলের ৬০০ ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমাদের এই স্কুল যারা পুড়িয়ে ছাই করে দিয়েছে তাদের বিচার, তাদের উপযুক্ত শাস্তি। আমরা এই স্কুল পুড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ যাওয়ার ভয় নেই ক্ষেত খামারে পানি দিতে ডিপ টিউবওয়েলের ঘরে দীর্ঘ লাইন। সৌরবিদ্যুৎ চালিত পাম্পেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। শুকনো পড়ে থাকা জমিতে পানি পাওয়ায় বাড়ছে ফসলের উৎপাদন। কৃষিবিদরা বলছেন, ভূপরস্থ পানি ব্যবহারে বাড়ছে ফসলের গুণগত মানও। হাবিবুর রহমান পাপ্পুর তোলার ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর অংশে পদ্মা নদী থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা প্রায় ৭০ থেকে ১২০ ফুট। এসব উঁচু স্থানে বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ সময় ফসলি জমি নিয়ে সেচ সংকটে পড়তে হয় কৃষককে। কিন্তু সৌর পাম্পে এসব জমিতে ভূপৃষ্ঠ পানির ব্যবহারে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। এই পাম্পের মাধ্যমে প্রতিদিন পদ্মা ও মহানন্দা নদী থেকে পাইপলাইনে পানি সংগ্রহ করা হচ্ছে বরেন্দ্রের উঁচু জমির পুকুর ও খালে। সৌর পাম্পের মাধ্যমে সে পানি যাচ্ছে কৃষকের জমিতে। এতে একটি পাম্প থেকে প্রতিদিন পূর্ণ সেচ সুবিধা পাচ্ছে অন্তত ১৮০ বিঘা জমি। জেলার বরেন্দ্র অঞ্চলে উঁচু এলাকায় স্থাপন করা হয়েছে এমন ৬টি সৌর বিদ্যুতের সেচ পাম্প। অনেক সময় বিদ্যুৎ চলে যেত, যার ফলে আমাদের কৃষক অনেক ইয়ার মধ্যে পড়ে যেত। বর্তমানে সৌর চালিত পাম্পের দ্বারাই যখন আমরা সেচ দিচ্ছি তখন এই অসুবিধাটা আমাদের হচ্ছে না। ডিপের পানিতে আমাদের ধান ঠিক মতন হইতো না, এখন এই সোলার হওয়াতে সবারই ফসলটা ঠিক মতন পাচ্ছি। আমরা এই সোলার বিদ্যুৎ পাওয়াতে 3টা করে আবাদ করতে পারছি। কৃষিবিদদের মতে কৃষকের ইচ্ছে মতো খনিজ সম্পন্ন ভূপৃষ্ঠ এমন পানির ব্যবহারে এ অঞ্চলে মানসম্মত খাদ্য উৎপাদন হচ্ছে।
নদীর পানি ক্যানেলে পেয়ে চাষিরা শাকসবজি ফল ফলাদি গাছে সেচ প্রদান করতে পারছে। আর এই পানিতে যে পরিমাণ খনিজ পদার্থ এবং অন্যান্য উপকরণ আছে তার কারণে পুষ্টি সমৃদ্ধ ফসল তারা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সেচ নির্ভর জমিগুলোতে সৌর পাম্পের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ইতিমধ্যেই গোদাগাড়ী উপজেলায় 6টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে এবং আরো 10টি সোলার পাম্প স্থাপনের জন্য কার্যক্রম চলছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, জেলার বরেন্দ্র অঞ্চলে আরো 96টি সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বদলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ, প্রকৃতি, ঋতু বৈচিত্র্য। কুড়িগ্রাম এবার মাঘের শুরুতে শিমুল ফুল ফুটেছে, বেরিয়েছে আম লিচুর মুকুলও, যা হওয়ার কথা ছিল ফাল্গুনে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রকৃতির আশীর্বাদ না অভিশাপ তা বুঝতে অপেক্ষা করতে হবে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ষড়ঋতুর এই দেশে ফাল্গুনে ডালে ডালে লাল রং ছড়িয়ে বসন্তের বার্তা বয়ে আনে শিমুল ফুল। শিমুলের ডালে বসে মিষ্টি সুরে গান গায় কোকিল। এবার মাঘের শুরুতে শিমুল ফুলের দেখা মিলেছে। টকটকে লাল ফুলের আভায় জেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বর সহ কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দুপাশকে রাঙিয়ে তুলেছে। আর এই ফুলকে ঘিরে উৎসবে মেতেছে কোকিল, বুলবুলি ও শালিক সহ গানের পাখিরা। পাশাপাশি কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়ক দিয়ে যাওয়ার পথে চোখে পড়ছে বেশ কিছু গাছে আমলিচুর মুকুল দোল খাচ্ছে। অসময়ে ফুল আর মুকুলের পসরায় অবাক এলাকাবাসী। ফাল্গুনের আগে আমের মুকুল আসতো না, এইবার তো মাঘ মাসে আমের মুকুল আসছে। শুধু এবার আমের নয়, লেচুরও মহিল আসছে, কিন্তু অসমার মহিল এখন যে টিকপি কিনা এটা তো সন্দেহ। বোঝা যায় না আবহাওয়ার গতি তো কি রকম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার আবহাওয়া অদলবদল হয়েছে। এরই প্রভাবে ঋতু বৈচিত্র্যের পরিবর্তন হচ্ছে বলে জানালেন স্থানীয় আবহাওয়া দপ্তরের এই কর্মকর্তা। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে বর্তমানে মাঘ মাস রাত্রের বেলায় ঠান্ডা, দিনের বেলায় গরম চলছে। শীত অনুভব মনেই হচ্ছে না। আগেভাগেই শিমুলের ফুল ফোটা এবং আমলিচুর মুকুল আসার পেছনে আবহাওয়া পরিবর্তনের প্রভাব রয়েছে। তবে এই পরিবর্তন আশীর্বাদ না অভিশাপ তা জানার জন্য অপেক্ষা করতে হবে বলে জানালেন এই কৃষিবিদ। ফাল্গুনে এই সমস্ত মুকুলগুলো আসে, কিন্তু এবার আগাম আসার কারণে আমরা অপেক্ষায় আছি যে এটা প্রকৃতিতে এটার অভিশাপ না আশীর্বাদ। শিমুলের তুলা পরিচিত সিল্ক কটন নামে। বাজারে এর চাহিদা এবং মূল্য অনেক বেশি। শিমুলের কাঠে ম্যাচের কাঠি ভালো হয়। এছাড়া পাতা ও ফুলে ঔষধি গুণ রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞায় ট্রাম্পের সই। না মানার ঘোষণা নিউ ইয়র্কের মেয়রের। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকাল 11টায় এই সমাবেশ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আর সমাবেশের সাংবাদিক নেতারা আগামী 2 ফেব্রুয়ারি রাজধানীর সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনের ঘোষণা দেন। তারা পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লোক দেখানো বরখাস্ত না করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান সাংবাদিক নেতারা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 14 ও 15তম ব্যাচের 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদ্ধতি চালু না থাকলেও রুয়েটে চালু করায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে পদ্ধতি বাতিলের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের স্বার্থেই পদ্ধতি চালু করা হয়েছে। 33 ক্রেডিট পদ্ধতিতে তারা কোন বর্ষে সর্বোচ্চ 2টি বিষয় ফেল করলে পরবর্তী বর্ষে উঠতে পারে। তবে 2টি বিষয়ের পরিবর্তে তা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। অন্যায়ভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রতি 33 ক্রেডিট চাপিয়ে দিচ্ছে এবং আমরা যখন অন্যায়ভাবে সেকেন্ড ইয়ার থেকে আমরা ফার্স্ট ইয়ারে চলে যাচ্ছে, এক ইয়ার লস হয়ে যাচ্ছে। কারো এক সেমিস্টারে একটা ক্লাস থাকে, 2 সেমিস্টারে আমাদের 40 ক্রেডিট তুলতে হয়। তো আমার মনে করেন ফার্স্ট সেমিস্টারে 20 ক্রেডিট উঠে গেছে, সেকেন্ড সেমিস্টারে আমি 10 ক্রেডিট তুলতে পারতে হয়েছি। তো ফার্স্ট সেমিস্টার আমাকে বসে থাকতে হবে 6 মাস। এটা কোন ধরনের নিয়ম যে একটা স্টুডেন্ট 6 মাস বসে থাকবে? আমরা 33 ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলন করতেছি এবং আমরা এটা চালিয়ে যাব। ভবিষ্যতে ওই জমা করে রাখা ঝুড়ির মধ্যে থেকে বের করে স্যার এইটা দিব, এবার এটা দিতে পারছি না, এটা দেবো, এগুলো যাতে আর করতে না হয়।
কিন্তু আলওয়েজ সিস্টেমের দুটোই একই, বুঝতেছেন? বরঞ্চ এটা তাদের অনেক উপকারে দিয়েছে। চট্টগ্রামের দেওয়ানবাজারে মাদ্রাসার একটি আবাসিক বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 4 জনের মধ্যে 2 জন মারা গেছেন। মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইফতি ও তার দাদি সমুদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল ভোর 5:30টার দিকে দেওয়ানবাজারের নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর 3য় ও 4র্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। প্রথমে ইফতি মারা যায়, আমরা কবে এখানে আসি, তারপর 20 মিনিট পরে ওই সমুদা খাতুন উনি মারা যায়। এখন লাশ ঘরে আছে, আমরা পোস্টমর্টমের পরে। আগামীকাল বাংলাদেশ ব্যাংক ঘোষণা করতে যাচ্ছে 2016-17 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদের মুদ্রানীতি। মুদ্রানীতির বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনে গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো সহ ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। ব্যবসায়ীরা মনে করেন এই মুদ্রানীতি বাস্তবায়ন করতে ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দিয়ে ঋণের সুদের হার কমানো প্রয়োজন। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার বাড়াতে বিনিয়োগই প্রধান হাতিয়ার। তবে এই বিনিয়োগেরও নির্দিষ্ট সীমা ও গুণগত মান বজায় রাখতে হয়, কেননা মূল্যস্ফীতি প্রভাবিত হয় বিনিয়োগের মাধ্যমেই। এক্ষেত্রে সরকারের ঠিক করে দেয়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে বিনিয়োগ ও মূল্যস্ফীতির সমীকরণ টানতে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি। উচ্চ প্রবৃদ্ধি অর্জনে গত জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয় 16.50%, কিন্তু নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য মতে ঋণ প্রবাহ বেড়েছে 15% পর্যন্ত। ঋণ প্রবাহের গতি বাড়াতে এসএমই খাতে জোর দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এই ব্যবসায়ী। আমাদের আশা হচ্ছে যে এমন একটা মুদ্রানীতি আসুক যেটা শিল্প বান্ধব এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যাতে হেল্প করতে পারে, ইজিভাবে যাতে লোন নিতে পারে। 100 কোটি টাকা একজনকে দেওয়ার চেয়ে যদি এটা 100 জনকে 1 কোটি টাকা করে দেন, তাহলে দি স্প্রেড ইজ মোর and the opportunity to grow is widespread. Interest rate যাতে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে আসে। গত কয়েক মাসে ব্যাংকের ঋণের সুদের হার কমলেও বিনিয়োগ হার সেভাবে বাড়েনি। এক্ষেত্রে ব্যবসা সহায়ক পরিবেশের অভাবকেই দায়ী করেন এই অর্থনীতিবিদ। গ্যাসের স্বল্পতা, ইলেকট্রিসিটির ইরেগুলারিটি, ট্রান্সপোর্টেশনে পোর্টের সমস্যা আছে, তারপরে সার্বিকভাবে যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর যেটা আছে ওয়ার্ল্ড ব্যাংকের গভর্নেন্স ইন্ডিকেটর, সেসব জায়গায় আমাদের অবস্থান পিছিয়ে। কাজেই সার্বিকভাবে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে যদি আমাদের বেশি অগ্রগতি না হয়, মুদ্রানীতি দিয়ে বিনিয়োগটাকে প্রবৃদ্ধি করা সম্ভব না আর কি। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়েই থাকবে, তাই আগামী নীতিতে চলমান মুদ্রানীতির ধারাবাহিকতা রাখার পরামর্শ দেন তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অপকর্মকারীরা সরকারের সাফল্য বানচাল করতে গোপনে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা 11:30টার দিকে গাইবান্ধার পলাশবাড়িতে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। উন্নয়ন অনেক, কিন্তু তলে তলে উন্নয়নকে খেয়ে ফেলে কিছু অপকর্ম, ঠিক কিনা বলেন? ওই অপকর্ম কারা করে চিহ্নিত করুন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে। জনগণকে দুর্ভোগে ফেলে যে রাজনীতি, সেই রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নয়। বিতর্কিত সার্চ কমিটির ওপর বিএনপির কোনো আশা ভরসা নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, জাতিসংঘ আরো আগে উদ্যোগ নিলে প্রত্যাশিত সার্চ কমিটি গঠনের সম্ভাবনা ছিল। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সেই সম্পর্কে আমাদের সন্দেহ আমরা প্রকাশ করেছি, এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন, তাহলে আমরা মনে করব যে তারা দলীয়। দেশের বাইরের খবর, জঙ্গিবাদ প্রবণ মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে অভিবাসী নিয়ন্ত্রণে অতিরিক্ত যাচাই বাছাই নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আপাতত কোনো শরণার্থী নেওয়া হবে না বলে জানানো হয়। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এই নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো এবং জঙ্গিবাদ ঠেকাতেই এ পদক্ষেপ বলে জানানো হয়। শুক্রবারই এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিবাসী প্রবেশের ক্ষেত্রে নির্যাতিত সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে সিরীয় মুসলিম শরণার্থীদের তুলনায় খ্রিস্টানদের অগ্রাধিকারের কথা উল্লেখ করেন তিনি। এর আগে হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। নেটোর প্রতি দুই দেশের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে একমত হন তারা। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও নিউ ইয়র্কে তাদের স্বাগত জানাবেন বলে জানিয়েছেন শহরের মেয়র বিল ডি ব্লাজিও। শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ব্লাজিও বলেন, নিউ ইয়র্কের মূল্যবোধের প্রতি অটল অবস্থানে থেকেই এই সিদ্ধান্ত তাদের। যুক্তরাষ্ট্র বহু বিশ্বাস ও সমানাধিকারের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত উল্লেখ করে মেয়র বলেন, এই নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি লজ্জাকর বার্তা দিলেন, যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী। যুক্তরাষ্ট্র বিশ্বের মানুষের কাছে আসার প্রতীক এবং সন্ত্রাসের শিকার অভিবাসীদের নিষেধাজ্ঞা না দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ব্লাজিও। নিজেকে অভিবাসীর দৌহিত্র পরিচয় দিয়ে নিউ ইয়র্কের মেয়র বলেন, ট্রাম্পের অভিবাসী বিরোধী সিদ্ধান্ত তাকে মর্মাহত করেছে। This executive order is very vague. As a result, খেলার খবর, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়বেন সাবেক 1 নম্বর 2 তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামস। আগে কখনোই অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেনি ভেনাস। এবার ছোট বোন সেরেনাকে হারিয়ে সে স্বপ্ন পূরণ করতে চান 36 বছর বয়সী তারকা। আর ভেনাসকে হারিয়ে উন্মুক্ত যুগে 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড করতে চান সেরেনা। মেলবোর্নের রড লিভার অ্যারোনায় ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। 2003 সালে সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন উইলিয়ামস পরিবারের 2 মেয়ে সেরেনা ও ভেনাস। তখন সেরেনার কাছে হেরে শিরোপা জিততে পারেনি ভেনাস। দীর্ঘ ক্যারিয়ারে 7টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও কখনোই অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেনি 36 বছর বয়সী তারকা। তবে এবার অধরা সে স্বপ্ন পূরণ করতে চান ভেনাস। অন্যদিকে পুরো আসরে দুর্দান্ত খেলছেন সেরেনা। ইনজুরিকে হার মানিয়ে সবগুলো ম্যাচেই পেয়েছেন দাপটে জয়। ফাইনালেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রথম বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি ঘোষিত 6 সদস্যের সার্চ কমিটি। লক্ষ্য, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কর্মকৌশল নির্ধারণ। সাধারণ মানের চিকিৎসকদের দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে চলছে জরুরি সেবা। রোগী নিয়ে স্বজনদের ঘুরতে হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। রাজধানীর সৌন্দর্যের প্রতীক হাতিরঝিলের পশ্চিমাংশ এখন ময়লা আবর্জনার ভাগার। রয়েছে মাদক সেবন এবং ছিনতাইয়ের অভিযোগও। নানা প্রতিবন্ধকতার কথা জানালো কর্তৃপক্ষ। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের দেয়া আগুনে মাধ্যমিক বিদ্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। এবং আগামীকাল ঘোষণা হচ্ছে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1622 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।